ও এটা, আচ্ছা, ঠিক আছে। তাহলে কি রেসপিরেটরি যে এয়ারওয়ে, নাক থেকে যে বাতাসটা যাচ্ছে ফুসফুস পর্যন্ত, ওই জায়গাগুলোতে কি হবে, একটা ইনফ্লামেটরি ডিজিজ। এটা ইনফ্লামেশন মানে কি, প্রদাহ হয় না, প্রদাহ, ওই টাইপের আর কি। এটা হলে কি হবে, ব্রঙ্কোস্পাজম হবে। ব্রঙ্কো কনস্ট্রিকশন পড়াইছিলাম না আগের দিন, পড়ছিলাম না ব্রঙ্কো কনস্ট্রিকশন। ব্রঙ্কোস্পাজম হবে, কি হবে, ওখানে সংকুচিত হবে। তাহলে কি হবে, বাতাসটা ঠিক মতো ঢুকতে পারবে, হবে না। তখন কি হবে, অক্সিজেনের পরিমাণ তো কমে যাবে, কমে যাবে না? তাহলে কি হবে, শ্বাসকষ্ট হবে। আচ্ছা, এখানে একটা শব্দ দিছি, এটাই তো ব্রঙ্কোস্পাজম হয়ে তো এয়ারফ্লো অবস্ট্রাকশন হবে না। আর এখানে রিভার্সিবল শব্দ লিখছি কেন, রিভার্সিবল শব্দটা কেন লিখছি, কারণ এটা হচ্ছে রিভার্স করা যায়। ধরেন রোগ হয়ে গেছে, এটা কিন্তু আমরা রিভার্স করতে পারি, বুঝতে পারছেন? সিওপিডি আছে না, সিওপিডি আরেকটা রোগ আছে না, শ্বাসকষ্টের রোগ, সিওপিডি, ওটা কিন্তু রিভার্স করা যায় না, কিন্তু এটা কিন্তু আমরা রিভার্স করাইতে পারি। মানে কি, কিউর করতে পারি আর কি, সুস্থ করতে পারি এটাকে, বুঝতে পারছেন? কিসের শব্দ হয়, কারো পাশে গান চলতেছে মনে হয়। এই চারটা লাইন কি বুঝতে পারছেন? অনেকে বুঝতে পারেন না মনে হয়, আমার মনে হচ্ছে না বুঝতে পারছেন। চেহারা দেখে মনে হচ্ছে যে এটা বুঝতে পারেন না, অনেকের চেহারার দিকে আমি যেটা দেখে মনে হচ্ছে আমি বুঝতে পারেন না কি বলতে চাইছি। অ্যাজমা এটা তো রোগ নাকি, কি ধরনের রোগ, ইনফ্লামেটরি ডিজিজ। ইনফ্লামেটরি ডিজিজ মানে কি, প্রদাহ হবে, কোন জায়গায় হবে, প্রদাহটা কোন জায়গায় হবে, শ্বাসনালীতে। কোন জায়গায়, শ্বাসনালী। এখানে এয়ারওয়ে বলছি না, এয়ারওয়ে মানে কি, শ্বাসনালী। এয়ার মানে কি, বাতাস, ওয়ে মানে কি, পথ, যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে কি একটা প্রদাহ হবে। হলে কি হবে, হইলে ওখানে ব্রঙ্কোস্পাজম হবে। ব্রঙ্কো মানে কি, ব্রঙ্কো শব্দের অর্থ কি, ওই শ্বাসনালী, ঠিক আছে। ওটা স্পাজম যখন হবে তার মানে কি, ব্রঙ্কোস্পাজম, ওই শ্বাসনালীটা কি একটু সংকুচিত হয়ে আসবে। তাইলেই তো আমাদের কি হবে, অক্সিজেনটা যাইতে পারবে না। অক্সিজেনটা যাইতে না পারলে কি হবে, শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, দুইবার সমস্যা নেই, দুইবার শোনেন নাকি, বন্ধ করে কি হবে, একবার মিউট করে দিব।
এবার শোনা যায়? আবার ওনারটাতে শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সালবিটামলটা হচ্ছে অল্প সময় কাজ করবে, সালমেট্রলটা একটু বেশি সময় কাজ করবে। দুই নাম্বার কি? স্টেরয়েড। এটার নাম কি? মন্টিলুকাস্ট। হ্যাঁ, আচ্ছা আমরা এগুলো কিভাবে ইউজ করি? সালবিটামল, সালমেট্রল এগুলো কিভাবে ইউজ করি? ইনহেলার হিসেবে ইউজ করি। আর কিভাবে ইউজ করি? নেবুলাইজার সলিউশন হিসেবে ইউজ করি। আর না, শিরাতে না, আর এটা কি ওরালি ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ সিরাপ আর কি ওরালি ইউজ করি। তাহলে কি ট্যাবলেট অথবা সিরাপ হিসেবে পাওয়া যায় না বাজারে? আরেকটা কি হিসেবে পাওয়া যায়? নেবুলাইজার। আরেকটা ইনহেলার। আরেকটা আছে, ট্যাবলেটকে ইনহেলার হিসেবে ইউজ করা যায়, আছে না? এখন দেখছেন না অনেকেই কজি ক্যাপ কি জানি এরকম নাম পাওয়া যায় না আলাদা আলাদা করে ট্যাবলেট। হ্যাঁ, একটা ক্যাপসুলকে কি করে চাপ দিলে ইনহেলার হিসেবে কেন ইউজ করছে এটা? কারণ ইনহেলারের দামটা একটু কমানোর জন্য। ঠিক আছে, এই কস্টটা একটু কমান নিয়ে আসার জন্য। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি দুইটা ইউজ হয়, একটা হচ্ছে ফ্লুটিকাসন, আর একটা কি বুডেসোনাট। স্টেরয়েড, এই দুটো কি দিলাম ইনহেলার হিসেবে ইউজ করি আমরা। আচ্ছা, এই দুইটা তো ইনহেলার হিসেবে ইউজ করলাম।
ইনজেকশন হিসেবে স্টেরয়েড ইউজ হয়, কোনটা হয়? হাইড্রোকর্টিসন। কর্টিসন শুনছেন না? হাইড্রোকর্টিসন। কর্টিসন কি নামে পাওয়া যায় বাজারে? কর্টিসন, ঠিক আছে। তারপর ওরালি কোনটা ইউজ করি? প্রেডনিসোলন। শোনা যায় পিছনে? প্রেডনিসোলন। প্রেডনিসোলন কি নামে পাওয়া যায় বাজারে? কটন পাওয়া যায় না? কটন, হ্যাঁ আছে না? কটন, প্রেডনিসোলন। তাহলে কি ইনহেলার হিসেবে এই দুটো ইউজ করি, ফ্লুটিকাসন, বুডেসোনাইড। এরপরে ইনজেকশন হাইড্রোকর্টিসন, আর ট্যাবলেট কি প্রেডনিসোলন। তাহলে এই যে একটা ড্রাগ পাইলেন, দুইটা ড্রাগ পাইলেন, আর 3 নাম্বার ড্রাগ কি? মন্টিলোকাস্ট। ডোজ ডিমস আছে না আপনাদের? ডিমসে তো ডোজ থাকে, তো তারপরে বলে দিচ্ছি। এটা কি সালবিটামল। সালবিটামলটা শর্ট অ্যাক্টিং, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। সালবিটামল যখন আমরা ইনহেলার হিসেবে ইউজ করি, বেশিরভাগ কি হয় ইনহেলার হিসেবে ইউজ করে না? এটার এই ব্রঙ্কোডাইলেটর একটা নাম আছে, এটা হচ্ছে কি রিলিভার হিসেবে ইউজ করি, রিলিভার। আর এটা কি স্টেরয়েড কি হিসেবে ইউজ করি? প্রিভেন্টার হিসেবে। রিলিভার কি জিনিস, প্রিভেন্টার কি জিনিস? রিলিভার হচ্ছে যে আমাকে হঠাৎ মুক্তি দিবে, যেটা সাময়িক, মানে আমাকে সাথে সাথে আমার এখন সমস্যা হয়েছে, আমার এখন এই সমস্যাটা সমাধান করে দেবে। কি করবে? আমার এখন শ্বাসকষ্টটা হচ্ছে, এখন আমার এয়ারওয়েটাকে একটু ডাইলেট করে দিয়ে কি করবে? আমাকে এটা রিলিফ দিয়ে দিবে। এই জন্য এটার নাম হচ্ছে কি রিলিভার। আর প্রিভেন্টার মানে কি? পরবর্তীতে যাতে কি না হয়, আমি আগের থেকে নিয়ে রাখতেছি, যাতে কি হয় আমার পরে শ্বাসকষ্টটা না হয়, আগে থেকে আমি প্রিভেনশন নিয়ে রাখতেছি। প্রিভেন্টিভ কি? প্রিভেন্টার হচ্ছে কি স্টেরয়েড এবং মন্টিলোকাস্ট, ঠিক আছে। যেটা ব্রঙ্কোডাইলেটর সেটা হচ্ছে আমার রিলিভার, আমাকে হঠাৎ করে রিলিভ করবে। এখন রিলিভার ধরেন সালবিটামল আপনি ইনহেলার হিসেবে ইউজ করতেছেন। সালমেটেরল কিন্তু ইউজ করা যায় হচ্ছে দিনে 2 বার। সালমেটেরলের হচ্ছে কি 2 বার। এটা নরমালি আমরা যে ব্যাকসিট্রল এফ পাই না, যেটা ব্যাকসিট্রল এফ যেটা পাই, ওটাতে কি থাকে? স্টেরয়েডটা আমরা যে 2 বেলা ইউজ করতেছি, ওইখানে সাথে সালমেটেরলটা দিয়ে দেয়, সাথে একটা কি ব্রঙ্কোডাইলেটরও থাকে, সাথে স্টেরয়েডও থাকে। কম্বিনেশন নামে ব্যাকসিট্রল এফ পাওয়া যায় না একটা, টিকামেট, তারপরে বিভিন্ন নামে পাওয়া যায় না স্টেরয়েড, ওটার সাথে কি থাকে? সালমেটেরলটা থাকে। ওই স্টেরয়েড যে 2 বেলা পায়, ওই 2 বেলার সাথে আমার লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরটা থাকে সাথে। এই সালবিটামলটা আমরা কোথায় বেশি ইউজ করতেছি? শুধু সালটোলিন নামে যেটা পাওয়া যাচ্ছে ইনহেলার, কি রিলিভার কি নরমালি আমরা বলি যে আপনি 2 চাপ করে দিনে 2 বার 3 বার এভাবে নেবেন, বা 4 বার, এভাবে বলে দিই যে আপনি 2-3 বার করে নেবেন, বা 3 বার বলি, বা 4 বার বলি, এরকম। কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে এটা আমরা এরকমও বলি যে আপনি 5 চাপ করে নেবেন। কয় চাপ করে? 5 চাপ করে নেবেন। যখন আপনার শ্বাসকষ্ট বেশি, হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ছে, কি করবেন? 5 চাপ করে নেবেন। 5 চাপ করে কতক্ষণ পর পর নেবেন? 10-15 মিনিট পর। ধরেন 15 মিনিট ওয়েট করছেন 5 চাপ দিয়ে, 10 মিনিট ওয়েট করছেন, কমতেছে না, আবার 5 চাপ নিলেন, আবার কমতেছে না, এভাবে করে 25 চাপ পর্যন্ত নেওয়া যাবে। কয় চাপ পর্যন্ত নেওয়া যাবে? 25 চাপ পর্যন্ত নেওয়া যাবে। মানে যদি আপনি ঘরে থাকেন, হাসপাতালে নাই এখন, আপনি এখন জাস্ট আপনাকে রিলিফ করতে হবে,
আপনি 10-15 মিনিট পর পর কি করবেন, 5 চাপ করে এটা বাড়াইতে পারবেন। এভাবে করে আপনি 1 ঘন্টা কি করতে পারেন, ট্রাই করতে পারেন যে আপনার পুরোপুরি রিলিফ হয় কিনা। এটা হচ্ছে যে ইমার্জেন্সি ক্ষেত্রে। তার মানে কি, এটা শর্ট অ্যাক্টিং মানে বুঝতে পারতেছেন তো কত কত ডোজ দিতে পারতেছি। এটা বলছি কেন, ডোজটা কত পর্যন্ত আমি দিতে পারতেছি। আচ্ছা, এরপর দেখবেন ইনহেলার, এটা তো বুঝতে পারছেন কত ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করতে পারি এটা। এরপর নেবুলাইজ, যখন নেবুলাইজ করবেন তখন আমরা এরকম 2 ঘন্টা পরে পরে কি করি, নেবুলাইজ করি। যখন ইমার্জেন্সি আসে তখন 2 ঘন্টা পরে পরে করি। তবে আমরা এমনিতে যারা স্টেবল থাকে পেশেন্ট তাদেরকে দিনে 3 বার অথবা 4 বার, কয়বার, দিনে 3 বার, 4 বার, 2 বার এরকম দিই। মানে এটা নেবুলাইজ হিসেবেও কি আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারি। 2 ঘন্টা পর পরও কি আমরা ইমার্জেন্সি মুহূর্তে দিতে পারি। তারপর ট্যাবলেট সিরাপ, ট্যাবলেট সিরাপ কাদের দিই, যারা ভালো একদম, মানে খুব বেশি একটা সমস্যা নাই, সামান্য একটু ইয়ারওয়ে কি হয়ে আছে, অ্যালার্জিক কারণে আমারও একটা বাচ্চা ধরেন একটু স্পাজম হয়ে আছে, বা একটা বয়স্ক মানুষ শ্বাসকষ্টের রোগী একটু স্পাজম হয়ে আছে, তার প্রায় থাকে, তাহলে আমি তাকে একটা মেইনটেনেন্স ডোজে কি দিয়ে রাখবো, একটা ট্যাবলেট দিয়ে রাখবো, বা বাচ্চাকে একটা সিরাপ দিয়ে রাখলাম। তাহলে এটা কয় বেলা দিব, এটা 3 বেলা দিই অথবা 2 বেলা দিই। কয় বেলা দিই, 3 বেলা অথবা 2 বেলা। বুঝতে পারছেন? যেহেতু এখানে আমরা অনেকবার ইউজ করতেছি, এখানেও আমি চাইলে কি 3 বেলা দিতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, স্টেরয়েড ইনহেলার কয়বার দিই, দিনে 2 বার। এটা তো রিলিফ হয়ে গেলে আপনার দরকার নাই আর, ঠিক আছে। শ্বাসকষ্ট না থাকলে কি উপরটা দরকার নাই, কিন্তু আমরা স্টেরয়েডটা নরমালি লিখে দিই, চলবে, বন্ধ করে দিই না, ঠিক আছে। যে টাইমটাতে কি হয় শ্বাসকষ্টের ইয়াটা বেড়ে যায়, যে টাইমগুলোতে, যেমন শীতকালে, সে শীতকালে সারা পুরো শীতকালটাই কি থাকে, নিতে থাকে, এটা বন্ধ করে না, ঠিক আছে। স্টেরয়েডটা কি লিখি আমরা, চলবে। আর ওইটা কি লিখি, আমরা বলি যে যখন শ্বাসকষ্ট হবে তখন নিবেন, শ্বাসকষ্ট হলে কি নিবেন আপনি, সালবিটামল ইনহেলারটা নিবেন। আর স্টেরয়েডটা কি দিনে 2 বার করে আপনি কি চলতে থাকবে। আর ইনজেকশন হাইড্রোকর্টিসন, এটা কোন সময় আমরা ইউজ করতেছি, অ্যাকিউট সিভিয়ার এজমা। অ্যাকিউট সিভিয়ার এজমা কিভাবে বুঝি আমরা, এক শ্বাসে একটা সেন্টেন্স বলতে পারবে না, এক শ্বাসে একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না। বুঝতে পারছেন? আমি কিন্তু এই যে একটা সেন্টেন্স বলতেছি আপনাকে, এর মাঝখানে কিন্তু শ্বাস নিচ্ছি না, একটা সেন্টেন্স কমপ্লিট করতেছি, তারপর হচ্ছে আরেকটা শ্বাস নিচ্ছি, ঠিক আছে। কিন্তু সে শ্বাসটা এত ঘন হয়ে যাবে যে একটা সেন্টেন্স সে কমপ্লিট করতে পারবে না। তখনই বুঝবো কি সিভিয়ার এজমা। এইটুকু বুঝলে হবে আপনার কি এজমাটা এখন সিভিয়ার পর্যায়ে চলে গেছে। ওই সময় সিভিয়ার অবস্থায় আমি ইনহেলার তো এত, মানে ইনহেলারও দ্রুত কাজ করে কিন্তু আইবির মতো কাজ করবে না, ইন্ট্রাভেনাস ইনজেকশনের মতো কাজ করবে না। তখন আমাকে কি দিতে হবে, ইনজেকশন দিতে হবে, দ্রুত কি করতে হবে তাকে, ইনফ্লামেশন যেটা ওই যে বলছিলাম না, ইনফ্লামেটরি ডিজিজ 1 নম্বরে, সেই ইনফ্লামেশনটা কমানোর জন্য স্টেরয়েড দিই আমরা। স্টেরয়েডটা দিই কেন, ওই ইনফ্লামেশনটা কমানোর জন্য। তাহলে সাথে সাথে কি সেই ইনফ্লামেশনটা কমাই ফেলবে। এরপর আমার ব্রঙ্কো একটু ডাইলেট করে দিলে কি হয়, সে পুরোপুরি দুইটাই একসাথে কাজ হয়ে গেল। একটা হচ্ছে যে আমার ইনফ্লামেশনটা কমে গেল, ব্রঙ্কাসটা কি নেবুলাইজ করে আমি একটু ডাইলেট করে দিলাম, তাহলে সে কি পুরোপুরি রিলিফও হয়ে গেল এবং কিউরও হয়ে গেল, ঠিক আছে। তা হাইড্রোকর্টিসনটা আমরা নরমালি হচ্ছে 6 আওয়ারলি দিই। কতক্ষণ পর পর, 6 আওয়ারলি দিই। অনেক সময় 1 অ্যাম্পুলে কাজ না হলে কি 2 অ্যাম্পুল করে দিই। নরমালি 1 অ্যাম্পুল 6 আওয়ারলি করে দিই, প্রয়োজন পড়লে কি 2 অ্যাম্পুলও দিতে পারি। আর প্রেডনিসোলনটা কিভাবে দিই, ধরেন আমি বাসায় বসে একটা মোটামুটি কি শ্বাসকষ্টটা একটু বেশি, বাসায় বসে এখন রোগীটাকে ম্যানেজ করব, সে বাসায় বসে ভালো থাকবে, তখন আমি কি করব, ইনজেকশনটা সে বাসায় নিতে পারবে না, ইনহেলারও চলতেছে, ইনহেলারও ওইভাবে কাজ করতেছে না, ঠিক আছে। আমি এখন তার সিস্টেমে একটু কি দিতে চাই, স্টেরয়েড দিতে চাচ্ছি, তখন এই প্রেডনিসোলনটা মুখে দিয়ে দিলাম আমরা,
নরমালি আমরা এভারেজ যদি হিসাব করে 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিয়ে দিলে হয়। ধরেন একটা 60 কেজির মানুষ আসছে, তাকে আমি 30 মিলিগ্রাম দিলে এক বেলা, অবশ্যই খাবার পরে। কেন খাবার পরে স্টেরয়েড কেন খাবার পরে দিই? কারণ গ্যাস্ট্রাইটিস করে অনেক, কি করে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যাবে। এই জন্য আমরা ট্যাবলেট প্রেডনিসোলন যখন দিই তখন অবশ্যই বড়া পেটে দিই, সাথে কি দিই? একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিই। কথা ক্লিয়ার? সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিই। এটা কত ডোজে দিই, কতদিন দিই? ডোজ তো বললাম, কতদিন দিই? আমরা নরমালি এমনিতে শর্ট শর্ট হিসেব করলে 7 দিন দিই। 7 দিন। কয়দিন? প্রেডনিসোলনটা 7 দিনের বেশি দিই না, হাইয়েস্ট 14 দিন। কারণ 14 দিনের পরে 21 দিন যদি পৌঁছায় তাহলে সেটা আবার কমানোর সময় ঝামেলা, সেটা ট্যাপারিং করতে হয়। ট্যাপারিং ডোজ বলে একটাকে, মানে হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না, আস্তে আস্তে। এবার সমস্যাটা কি হয় বলি। এই জায়গায় সবচেয়ে বেশি সমস্যাটা লাগা হচ্ছে প্রেডনিসোলন নিয়ে। রোগীরে চেম্বারে আসছে, তাকে হঠাৎ করে 7 দিনের জন্য একটা প্রেডনিসোলন দিল। কি দিল? রোগীতে 7 দিন খাইয়া তো একদম কি বলতে, একটা ট্যাবলেট খেয়ে আমার এজমা কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন তার এজমা তো ধরেন যে কোনো ফ্রিকোয়েন্টলি যে কোনো অ্যালার্জিক যে কোনো কিছু পড়লেই কি হবে, আবার শ্বাসকষ্ট বেড়ে যাবে। সে করে কি, কন্টিনিউয়াসলি প্রেডনিসোলন চলতেই থাকে, এটা আর বন্ধ করে না। এরকম অনেক রোগী আছে যারা প্রেডনিসোলনটা কন্টিনিউয়াসলি চালাইতেই থাকে, আর বন্ধ করে না। এরকম যখন চালাইতে থাকে 3 মাস 6 মাস পরে কি করে, সে আরেকটা রোগ নিয়ে আসে। রোগটার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম, গায়ে শরীরে পানি চলে আসবে। কি চলে আসবে? শরীরে পানি চলে আসবে, একদম মুখ টুক এগুলো ফুলে যাবে, ঘাটটার এগুলো ফুলে যায়। ঠিক আছে? আর একটা রোগ নিয়ে আসে, ওটা একটা বড় রোগ, এটা আর জানা লাগবে না। ওটার নাম কি? কুশিং সিনড্রোম। এটুক জানেন কি হবে? শরীরটা একদম ফুলে যাবে, গার এখানে বাপালো হাম বলে একটা, মানে গাড়ের পিছনে এরকম একটা ভাঁজ পরে মোটা হয়ে যায়। এটা দেখলেই বোঝা যায় যে রোগীটা কি স্টেরয়েড খাইয়ে এই সমস্যাটা পড়ছে। ঠিক আছে? মুখ টুক একদম চোখের পাতাটা এগুলো কি হয়ে যাবে, ফুলে যাবে। তাহলে এটা কি কেন হচ্ছে? প্রেডনিসোলনের কারণে। তাহলে আমাদের প্রেডনিসোলন ইউজ করার জন্য সাবধানে। তো ইনহেলারটাই কিন্তু এই প্রেডনিসোলন আমরা বেশি ইউজ করতে পারতেছি না। হাইড্রোকর্টিসন কখন? যতদিন হাসপাতালে থাকে ততদিন তো সে তো একটা সুপারভিশনে থাকে। ঠিক আছে? সে ওই সময় ইউজ করতেছে, ওটা নিয়ে আমাদের সমস্যা নাই। এই প্রেডনিসোলন থেকে কিন্তু করার জন্য আমাদের আপডেটেড হচ্ছে ইনহেলার। ইনহেলার কি ওই সিস্টেমিক ডিজিজটা করে না, এটা সে নিতে পারবে, যতদিন খুশি নিতে পারবে, ওই সাইড ইফেক্টটা তার নাই। সেম জিনিস স্টেরয়েড, বাট ওই সাইড ইফেক্টটা সে তার হচ্ছে না, সেই ইনহেলারটা যতদিন খুশি নিতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, মন্টেলুকাসটা হচ্ছে প্রিভেনশনে কিছু সহায়তা করে, বিশেষ করে অ্যালার্জিক ইয়াগুলোকে প্রিভেন্ট করার জন্য সহায়তা করে। এই জন্য দেখবেন সবগুলা রোগীরই কি থাকে, একটা মন্টেলুকাস চলতে থাকে। এই মন্টেলুকাসের পরিবর্তে আমরা যদি একটু মানে গরিব রোগী হয়, ঠিক আছে, এটার পরিবর্তে আমরা কিটোটিফেন দিই। টোফেন নামে একটা ট্যাবলেট পাওয়া যায় না, টোফেন কি, ওটা হচ্ছে মন্টেলুকাসের যে কাজটা, সে কিছুটা ওখানে কি করে, প্রায় ওরকম কাজ করে। টোফেনের দাম হচ্ছে কয় টাকা? 8 আনা। মন্টেলুকাসের দাম কত? 15 টাকা। হ্যাঁ, ভালোই কাজ করে। অনেক সময় আমরা দুইটা একসাথেও দিই, মন্টেলুকাসও দিই, কিটোটিফেনও দিই। মন্টেলুকাস একসময় খাই আসে তো 1 মাস খাওয়ার পরেই ফতুর হয়ে যাবে, 450 টাকা শেষ। ঠিক আছে? এতদিন তো চালাইতে পারবে না, কিন্তু টোফেনটা সে ইচ্ছা মতো চালাইতে পারবে। সাইড ইফেক্ট বলতে ওই রকম সাইড ইফেক্ট নাই যেটার কারণে আমাদের বন্ধ করে দেওয়া লাগবে। ঠিক আছে? টোফেন তো এজমা রোগীরা বছর পর বছর খাইতেছে, সমস্যা নাই। সাইড ইফেক্ট অন্য জায়গায় দিলে হয় আর কি, কাপ সাপ্রেশন করে, এই কাশি টাশিতে দিলে একটু ঝামেলা হয়। এখানে তো আমরা এটা প্রিভেনশনের জন্য, অ্যালার্জিক প্রিভেনশনের জন্য ইউজ করি। তবে ওটা নরমালি কতদিন দেয়? 3 মাস 6 মাস ওরকম একটা ডোজে দেয় আর কি। 3 মাস 6 মাস ওরকম একটা ডোজে দিই, ডেইলি একটা করে। কয়টা করে? ডেইলি একটা করে।
আচ্ছা, প্রশ্ন করেন, কারো কিছু জানার থাকলে জানেন। অ্যামব্রক্সের পরিবর্তে আসলে নরমালি এমনিতে ঠান্ডা কাশিতে আমি যেটা মনে করি লো ডোজে একটু সালবিটামল দিয়ে রাখলে, সালবিটামল যেটা এটাই ভালো। যদিও রোলস বেশি এটা নাই, তারপরেও যদি আমি একটু সালবিটামলটা দিয়ে রাখি ব্রডিলটা, এটাতে সাইড ইফেক্টটা তুলনামূলকভাবে অন্য সব ওষুধের থেকে কম। ধরেন আমি একটা অ্যান্টিহিস্টামিন দিলাম, ফেক্সোফেনাডিন বা এগুলো একটু লো ডোজে দিব, ঠিক আছে? ঠান্ডা কাশিতে লো ডোজে দিব এগুলো, মানে অ্যান্টিহিস্টামিন গুলা, সাথে সালবিটামলটা লো ডোজে দিয়ে রাখবো, এতে বাচ্চাটা ভালো ইয়ে পায়। একটু ব্রঙ্কোডাইলেট হলে কি হয়, তার একটু শ্বাস প্রশ্বাসের সুবিধা হইলো, কেমন? কিন্তু আমরা অ্যামব্রক্স দিলে অ্যামব্রক্সের ওই সাইড ইফেক্টটা বেশি। আবার অনেকে এখন সালবিটামলের বদলে ডক্সোফাইলিন, থিওফাইলিন এগুলো ইউজ করে। এগুলোর উপরে আমার একটু আস্থা কম। ডক্সোফাইলিন, থিওফাইলিন অ্যাডাল্টের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইয়াতে যাওয়ার দরকার নেই। আমার ব্রঙ্কোডাইলেট করতে ইচ্ছে করতেছে, সালবিটামল দিয়ে করি না, সমস্যা কি? কেমন? লেবু সালবিটামল আছে, সেটা দিয়ে করি। পিরিসাল পাওয়া যাচ্ছে না, লেবোস্টার, পিরিসাল, ওগুলো দিয়ে একটু ব্রঙ্কোডাইলেট করি। কাশি হচ্ছে, একটু যদি আমি ব্রঙ্কাসটা ডাইলেট করে দিই তাহলেই তো হয়, এত বেশি ইয়াতে যাওয়ার দরকার নাই তো, কেমন? মানে এত বেশি এক্সপেরিমেন্টে যাওয়ার দরকার নাই। একেবারে ওই যে দেখছি বড় একজনের প্রেসক্রিপশনে ডক্সোফাইলিন দিছে, আমারও ডক্সোফাইলিন লিখতে হবে, কোনো দরকার নেই। আমাদের ওই সালবিটামল ব্রডিলেই ভালো। কি আমাদের ওই সালবিটামলেই ভালো। সাথে আমি একটু হিস্টাসিন সিরাপ যদি দেখি যে একটু কি থাকে, অ্যালার্জিক, নাক দিয়ে পানি পড়তেছে, একটু লো ডোজে কি দিয়ে রাখলাম, একটু হিস্টাসিন দিয়ে রাখলাম, কেমন? ওটাতেই এনাফ। অথবা একটু ফ্যাক্সো সিরাপ দিয়ে রাখলাম, যাদের টাকা পয়সা আছে তাদেরকে একটু ফ্যাক্সো দিলাম, ঠিক আছে, লো ডোজে, কেমন? এটাতে ভালো। আবার দেখবেন যে অনেকে মন্ডিলোকাস দিয়ে রাখছে। কেন রে ভাই, মন্ডিলোকাস দিতে হবে কেন? কোনো দরকার আছে মন্ডিলোকাসের? কোনো কাজ আছে এখানে? দেখি পাউডার সাথে মিশাইয়া, এর সাথে দুধের সাথে মিশাইয়া গোলাইয়া মানে চলতেছে। স্পিল অফ এই বালিশের পাশে টিস্যুতে বা কোমরের মধ্যে নিয়ে বালিশের পাশে রাখতে বলা হয়, এটা কেন? স্পিরা স্পিরার না, এটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, কোম্পানি একটা ইয়া যে আপনার মুভের মতো একটা লেভেল লিকুইডটা রুমালে বা টিস্যুতে নিয়ে বালিশের পাশে রাখতে বলা হয়। অতিরিক্ত কাশি একটা ক্যাপসুলের মতো ইয়া এরা বাইর করছে ব্যবসা বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্য করার জন্য আগে কি হইতো, ফিরিটন হিস্টাসিন দিয়ে ভালো হয়েছে না মানুষ। এখন ব্যবসা বাড়তে বাড়তে মন্টিলুকাস এমন কেউ নাই যে মন্টিলুকাস খায় নাই, এমন কেউ নাই যে মন্টিলুকাস খায় নাই, বুঝলেন না? এখন কোমরে বালিশও দিয়ে দিচ্ছে, আর খাওয়াইতে পারতেছে না। এখন বলেন যে বালিশে একটা দেন, কোমরে একটা দেন, তাবিজের মতন, হ্যাঁ, গলায় ঝুলাই দেন। মানে ব্যবসা আরো বাড়তে বাড়তে কোন জায়গায় চলে যাইতেছে, ব্যবসা এটি দিয়ে হচ্ছে না তাদের। হ্যাঁ হ্যাঁ, কিছু না হইলে, কিছু হইলে হওয়ার আগে এজিথ্রোমাইসিন খাইয়া 3 দিন খাই তারপর ফোন দেয়। ভাইরাস জ্বর এজিথ্রোমাইসিন 3 দিন খাই ভালো হবে? 5 দিন 7 দিন তো এমনি লাগবে রে ভাই, ভাইরাস এটা শরীর থেকে যাইতে 5 দিন 7 দিন তো লাগবে। তো 3 দিন খাই কারণ ওই যে শ্বাস নিতে পারতেছে না, ঘর ঘর আওয়াজ হচ্ছে, ভিতরে অনেক বেশি কি। হ্যাঁ, বাচ্চাকে দেখলেই বোঝা যায়, দেখলেই দেখবেন যে একেবারে এখানে জমে আছে কফ টফ, পানি টানি জমে একদম খারাপ অবস্থা। আমরা যখন ইউনিটে ছিলাম, ইউনিটের বাচ্চাদেরকে রাত্রে একটু একটু করে দিয়ে আসলে সারা রাত সুন্দর মতো ঘুমাইতো। ছোট বাচ্চাগুলো আছে না একদম, এগুলো তো বেশি সিক্রেশন, ওরা তো মানে এমনি আর্লি এজ থেকেই যেগুলো হাসপাতালে ভর্তি, ওরা তো ঠিকঠাক মতো মানে কি খাইতে টাইতে পারে না, এন্টাই করতে পারে না, অসুস্থ, ওদের এখানে জমেই থাকে সবসময়। ওদেরকে একটু সাকশন দিয়ে আসলে ছোট ইয়েটা দিয়ে সুন্দর মতো সারা রাত ঘুমাইতো। অ্যাডিনাইডটা কি অ্যাজমার কারণে হয়? অ্যাডিনয়েডটা একটা গ্ল্যান্ডের মতো অ্যাজমার কারণে না, অ্যাডিনয়েড
অ্যাডেনয়েড হচ্ছে অ্যাজমাটাকে বাড়াইতে পারে, অ্যাজমাটাকে বাড়াই দিবে, যাদের অ্যাডেনয়েড থাকবে ওদের অ্যাজমা সিমটমটা বাড়াই দিবে, ঠিক আছে, আরো ঝামেলা করবে আর কিছু না। অ্যাডেনাইডের লাস্ট ট্রিটমেন্ট কি হ্যাঁ, ফার্স্টে ওয়েট করে না, এনটি দা স্পেশালিস্ট ওরা দেখবে, শিওর বলতে পারবো না, কারণ অ্যাডেনয়েড আমরা যে বিষয়টা পাই না, বাচ্চাদের অ্যাডেনয়েডের সমস্যা জেনে এনটি ওদের কাছে যায়, ঠিক আছে। প্রথম দিকে আমরা যেটা দেখছি এমনি ওয়েট করে কমপ্লেন সমস্যা বেশি হইলে, মানে যখন অবস্ট্রাকশন হচ্ছে বেশি, সমস্যা হচ্ছে বেশি, যেমন টনসিল আমরা কি করি, আমরা ওয়েট করি না টনসিল, প্রথম অপেক্ষা করে এরপর যদি না হয় বারবার করতে এটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করবে, সিমটমের উপর, কারণ যদি কি হচ্ছে, ঠিক আছে তাহলে ঘুমাই গেল আমি একটু জিজ্ঞেস করে সমস্যাটা একটু কথা বলে স্যারের সাথে কথা বলতে কিভাবে কথা বলতে কোনো সমস্যা হলে কথা বলা যাবে আজকে আমার